দেখছো এবং শুনছো। একটু আওয়াজ দিতে হবে, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। স্টুডেন্ট, ঠিক মতো শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। গুড। কি অবস্থা, কেমন আছো তোমরা? স্যার ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি, শুক্রিয়া, ভালো আছি। তারপরে লেখাপড়ার কি গতি? লেখাপড়ার কি গতি, দুর্গতি না সুগতি? বলো। স্টুডেন্ট, তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে বারংবার শুভেচ্ছা। উদ্দীপকের পক্ষ থেকে আমরা আলোচনা করছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটি ছোট গল্প, আমাদের এইচএসসি শ্রেণীতে পাঠ্য তালিকাভুক্ত। সেটি হচ্ছে অপরিচিতা। সেই অপরিচিতা নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। গতদিনে আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম যে কিছুদিন পূর্বে এম এ পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। এর আগ পর্যন্ত আমরা পড়িয়ে শেষ করেছিলাম এই যে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকা, হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। অর্থাৎ মনে করিয়ে দেই, অনুপমের বিয়ের ক্ষেত্রে ভাগ্নেকে বিয়ে করানোর জন্য মামার কোন ধরনের পাত্রী বা পাত্রীর বাবা পছন্দ, সেই বিষয়টি কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছিল। সেটি হলো যে মামা চান এমন একটি পরিবার যারা আমাদের চেয়ে ধনে মানে একটু দুর্বল হবে, কিন্তু সেই পরিবার থেকে যেন ধন সম্পদ যা কিছু আছে তা একমাত্র জামাই সব পেয়ে যায়। তারা সম্পদ দিতেও কোনো দ্বিধা বা কসুর করবে না, এই রকমের পরিবার মামার চাওয়া। তো যখন কানপুর থেকে আমাদের অনুপমের বন্ধু হরিশ সে ছুটিতে বাড়িতে এলো, এসে সে অনুপমকে বারবার বলছিল যে মেয়ে যদি বলো তো একটা খাসা মেয়ে আছে। এই কথা শুনে আমাদের অনুপমের মনের মধ্যে কিন্তু বসন্তের দক্ষিণে হাওয়া প্রবাহিত হতে থাকে। সে কিন্তু বিয়ের জন্য অনেকখানি উদ্গ্রীব হয়ে ওঠে, কারণ এই সময়ে তার হাতে কোনো কাজ নেই। সে এমএ পাশ করেছে, চাকরি পাওয়ার কোনো চিন্তা নাই, ইচ্ছা নাই, চেষ্টা নাই, পরিবার বা বিষয় সম্পত্তি দেখাশোনার কোনো ইচ্ছাও নাই, দায়িত্বও নাই, প্রয়োজনও নাই। সুতরাং তার সামনে হলো এই যে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ধুধু করিতেছে ছুটি। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতালা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, মানে খুব ভালো মেয়ে আছে। এই প্রস্তাবটা কে দিল? এই প্রস্তাব দিল হচ্ছে আমাদের হরিশ। কিছুদিন পূর্বেই এম এ পাশ করিয়াছি, অর্থাৎ অনুপম কিছুদিন আগে এম এ পাশ করেছে। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। সামনে যত দূর দৃষ্টি যায় ছুটি কিন্তু ধুধু করছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। অর্থাৎ অনুপমের বাবা যে আকস্মিক মারা গেলেন, এবং মারা যাওয়ার সময় তিনি প্রভূত সম্পদ রেখে গেছেন, প্রচুর সম্পদ। সুতরাং অনুপমের আর কোনো কিছু করতে হবে না, কোনো কিছু করার সুযোগ নেই। সে আগে থেকে ঘর কোনো হয়ে বড় হয়েছে, এবং এখন তার মা মারা যাওয়ার পরে তার মামা হলেন এই সংসারের প্রধান কর্তা। বাবা মারা যাওয়ার পরে মামা হলেন এই সংসারের প্রধান কর্তা। তার কোনো বিষয়ে হস্তক্ষেপ বা অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই, এবং সে ওইভাবে বেড়েও ওঠেনি। এই জন্য বলা হচ্ছে যে এই যে চাকরি নাই, নিজের বিষয় দেখিবার পরীক্ষা নাই, উমেদারি নাই। উমেদারি মানে চাকরি পাবার চেষ্টা, তদবির, মানে ওয়েলিং করা, তেল মাখানো, তদবির করা। তদবির নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছে মা এবং বাইরে আছেন মামা। বাড়ির ভিতরে আছে মা আর বাড়ির বাইরে কে আছেন? মামা। তারাই সবকিছু দেখাশোনা করে। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। এই অবকাশের মরুভূমি, মরুভূমি মানে বিস্তীর্ণ অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ বিশাল
অবকাশ মানে ছুটি, তার কোনো লেখাপড়া নেই, এমএ পাশ করেছে, আর কি পড়বে, কোনো কাজও নেই। এই জন্য তার হৃদয়ে নারী রূপের মরীচিকা দেখছিল, মানে সে কল্পনার জগতে নারী দেখছে। মরীচিকা মানে যাকে দূর থেকে দেখা যায়, আসলে বাস্তবে সেটি মিথ্যে আর কি। যখন মরুভূমির উপরে বালি পড়ে, দূর থেকে তুমি তাকালে দেখবে যে মনে হয় ওখানে যেন পানি, কিন্তু কাছে গিয়ে দেখবে না, আসলে পানি নেই, এটা বালি। আবার এরকম ইয়েতেও হয়, পিচ ঢালা যে মহাসড়ক গুলোতে যখন বাসে যাবে রোদের দিনে, দূর থেকে তাকিয়ে দেখবে যে ওইখানে বোধহয় পানি আছে, কিন্তু আসলে পানি নেই, ওটা রোদের রিফ্লেকশনের কারণে এরকম হয়। তো সেই জন্য বলা হচ্ছে এই অবকাশের মরুভূমি, অর্থাৎ বিস্তীর্ণ অবকাশ তার জীবনে। আমার হৃদয়ে তখন বিশ্বব্যাপী নারী রূপে মরীচিকা দেখিতেছিল। আসলে তো নারী তার কাছে নাই, কিন্তু সে মরীচিকার মতো দেখছে, মানে মিথ্যা মিথ্যা দেখছে আর কি। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এবং সেই নারী রূপের দৃষ্টি যেন আকাশ জুড়ে, তাই না? আর বাতাসে তাহার নিঃশ্বাস, বাতাসে যেন নারীরই বা নারীর নিঃশ্বাসকে সে অনুভব করে, বা তার নিঃশ্বাস থেকে যে বাতাস বেরোচ্ছে সেটা যেন নারীকে পাওয়ার ব্যাকুলতা বা আকাঙ্ক্ষা, এই জাতীয় অর্থ। তরু মর্মরে মানে শুকনো পাতার যে শব্দ, এটাকে বলা হয় মর্মর। সেই তরু মর্মরে তাহার গোপন কথা, গাছের পাতার যে শব্দ হচ্ছে, সেই শব্দের মধ্যেও যেন সেই নারী কেন্দ্রিক কথা সেখানে গোপনে গোপনে প্রকাশিত হচ্ছে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। আমার শরীর এবং মন বসন্ত বাতাসে, বসন্তের রোমান্টিক বাতাস, দক্ষিণ দিক থেকে আসা বাতাস, বকুল বনের মানে বকুল গাছের, নবপল্লব রাশির নতুন পাতা, পল্লব মানে পাতা, নবপল্লব মানে নতুন পাতা, রাশি মানে অনেকগুলো, বহু বচন। বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব নতুন পাতার মতো কাঁপিতে লাগিল। নতুন পাতা যখন গাছে গজায়, সেই পাতা কিন্তু অপেক্ষাকৃত আরো কোমল হয়, নরম হয়, সামান্য বাতাসে এসে দুলে ওঠে, কেঁপে ওঠে। এই জন্য বলা হচ্ছে যে নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। হরিশ ছিল খুব রসিক মানুষ, সে যে কোনো জিনিস একেবারে রসকস দিয়ে সুন্দর করে বলতে পারতো। তো একদিকে সে রস দিয়ে বলছে, আর অন্যদিকে আমাদের অনুপমের মন তৃষার্ত, মানে একদম একদম তরুণ যুবক, এমএ পাশ করেছে, কোনো কাজ নাই, তার মনের মধ্যে এখন সেই প্রেম, রোমান্টিকতা, নারী, এই সমস্ত চিন্তা বা এই সমস্ত তৃষ্ণা, পিপাসা তার মনের মধ্যে রয়েছে। ফলে হরিশের গল্প সে খুব গিলছে আর কি, মানে সে খুব মজা পাচ্ছে। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়ে দেখো, আমাদের যে মামা আছে সেই মামার কাছে কথাটা উপস্থাপন করো। এটা অনুপম হরিশকে বলল, কারণ মামার অনুমতি ছাড়া বা পরামর্শ ছাড়া বা মত ছাড়া কোনো কিছু করার শক্তি বা ক্ষমতা বা কোনো কিছুই তো তার নেই। এই জন্য বললো যে একবার মামার কাছে কথাটা পারিয়ে দেখো। হরিশ আসর জামাইতে অদ্বিতীয়। হরিশ কিন্তু আসর জামাতে পারে, অর্থাৎ সে খুব গল্পবাজ মানুষ, গল্পপ্রিয়, যেখানে বসে গল্পে গল্পে সবাইকে মাতিয়ে রাখে, এটাকে বলা হয় আসর জামানো। তাহলে হরিশ আসর জামাইতে অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই, তাই সর্বত্রই তাহার খাতির। আর যারা এরকম রসিয়ে রসিয়ে গল্প করতে পারে, সব জায়গায় কিন্তু সবাই তাদেরকে কি করে, খাতির করে। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। অর্থাৎ মামার কাছে মেয়ের খবর গুরুতর নয়, মেয়ের চাইতে মেয়ের বাবার খবর, মেয়ের বাবা কি করে সেটাই বেশি গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। ওই যে বিয়ের সম্বন্ধে মামার একটা মত ছিল, এই জন্যে এখানে দেখা যাচ্ছে যে এই বিয়েতে আমাদের মামা মেয়ের বাবার অবস্থা যেমন চান, এখানে ঠিক তেমনি মেয়ের বাবাই কথাই হরিশ বর্ণনা করছে। অর্থাৎ যে মামা চেয়েছিলেন যে আমাদের চেয়ে অপেক্ষাকৃত দরিদ্র হবে, অর্থাৎ তাদেরকে যেন আমরা শোষণ করতে পারি, কিন্তু তারা যেন আমাদের কাছে নত হয়ে থাকে। হ্যাঁ, এরকম একটা চিন্তা মামার মধ্যে ছিল আর কি। তো হরিশের বর্ণনায় দেখা গেল যে হ্যাঁ, সেরকম মেয়ের বাবাই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী। তো লক্ষ্মীর মঙ্গল ঘট, অর্থাৎ ঘট মানে পাত্র, লক্ষ্মীর ধন সম্পদের পাত্র ভরা ছিল, অর্থাৎ এককালে এই মেয়ের বাবা যাদের কথা বলা হচ্ছে তাদের সংসারে অনেক টাকা পয়সা ছিল, এই কথা বোঝানো হচ্ছে। এখন তাহা শূন্য বলিলেই হয়।
এখন তাদের সেই সম্পদ প্রায় নিঃশেষ বললেই হয়, মানে আগের মতো আর সম্পদ নেই। না থাকার কারণে কি হচ্ছে, না থাকার কারণে আমাদের সেই মেয়ের বাবার নাম আমরা জানবো একটু পরে, শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন তিনি আর নিজের এলাকায় বাস করেন না, তিনি পশ্চিমে গিয়ে বাড়ি ভাড়া করে বসবাস করেন। তার স্ত্রী নেই, মানে তার মেয়ে কল্যাণী, মেয়ের মা নেই। তো এই অবস্থায় নিজ এলাকায় থাকলে তারা যে অভিজাত ছিল, অনেক টাকা পয়সা ছিল, এখন তাদের ওই রকম টাকা পয়সা নেই। সুতরাং সেখানে তাদের একটু মান সম্মানের ব্যাপার থেকে যায়। এই জন্য তিনি দূরে এসে বসবাস করেন, যেখানে কেউ তাকে চেনে না। হ্যাঁ, এটা হলো এই বক্তব্যের মূল কথা আর কি। আচ্ছা, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, অর্থাৎ তাদের সামান্য সম্পদ এখনো আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়ে বাস করিতেছেন। দেশে আগের মতো টাকা পয়সা নেই, আগে তারা যেভাবে অভিজাত জীবন যাপন করতো সেটা এখন আর সম্ভব নয়, এই জন্য তারা পশ্চিমে এসে বাস করে। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, গরিব গৃহস্থের মতোই তিনি এখানে বসবাস করেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই, একটা মেয়ে শুধু আছে তার, আর কেউ নেই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। যেহেতু শম্ভুনাথ সেনের একটি মাত্র মেয়ে আছে, এই যে একটি মেয়ে আছে, তাহলে শম্ভুনাথ সেনের যেটুকু সম্পদ আছে তার স্ত্রীও নেই, তাহলে এই সম্পদটুকু সে কার পিছনে দিতে দ্বিধা করবে না? অবশ্যই মেয়ের পেছনে এই সম্পদ দিতে সে কোনো রকম দ্বিধা করবে না। কারণ তার তো আর কেউ নেই, সে সম্পদ কার জন্য রাখবে আর কাকেই বা দেবে? এই কারণে আমাদের মামার কিন্তু এত আগ্রহ এই ইয়ের প্রতি আর কি, শম্ভুনাথ সেনের প্রতি। এবার আমরা আসি যে মেয়ের বাবার যেটুকু আছে সেটুকু, মানে ওই লক্ষ্মীর ঘট বা সম্পদ সেটুকু উপর করিয়া সে কিন্তু জামাইকেই দিয়ে দেবে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, প্রিয় শিক্ষার্থী, মেয়ের বয়স 15, এটাই সমস্যা। কি সমস্যা? তোমরা ভাবছো যে মেয়ের বয়স অল্প, তাই না? মেয়ে তো এখনো সাবালিকা হয় নাই, কিন্তু ভাবনাটা উল্টো, বিষয়টা উল্টো তোমাদের ভাবনার সঙ্গে। সেটা হচ্ছে যে 15 বছর বয়স, মেয়ের বয়স আসলে বেশি হয়ে গেছে। সেই আমলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো কম বয়সে। সনাতনীরা, বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বী যারা, তারা 11 বছর বয়সের মধ্যে মেয়েকে বিয়ে দিয়ে দিত, এবং এই বিয়েকে বলা হতো গৌরী দান। 11 বছর বয়সের মধ্যে তারা মেয়েকে দিয়ে দিত, এই বিয়েকে কি বলা হতো? গৌরী দান বলা হতো। ঠিক আছে? তো সেই 11-র জায়গায় মেয়ের বয়স কত হয়ে গেছে? 15। তাহলে বয়স কিন্তু বেশি হয়নি, বয়সটা পার হয়ে চলে গেছে। এই জায়গায় তাদের সমস্যা। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। তাদের বংশে কি কোনো দোষ আছে? মেয়ের কেন বিয়ে হচ্ছে না? হ্যাঁ, এই কথা শুনে মামার মন একটু ভার হইলো, মন খারাপ হলো। তিনি বললেন, বংশেতে কোনো দোষ নাই, কিন্তু না, আসলে কোনো দোষ ছিল না। আসলে মেয়ের বাবা মেয়ে শিক্ষিত, উপযুক্ত বর খুঁজে পাচ্ছিলেন না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। অর্থাৎ একে তো বরের হাট মহার্ঘ, মহার্ঘ মানে হলো যে বর পেতে হলে মহা অর্ঘ্য দিতে হয়। অর্ঘ্য মানে দান, দেবতার সামনে যা কিছু দান করা হয় দেবতার চরণে, সেটাই হলো অর্ঘ্য। তো ঠিক তেমনি আজকাল বর পেতে গেলে অনেক কিছু বরকে দিতে হয়, এটাকে বলা হচ্ছে মহার্ঘ্য। একে তো বরের হাট মহার্ঘ, বরকে অনেক কিছু দিতে হয়, তারপরে ধনুক ভাঙা পণ, আর সেই পাশাপাশি মেয়ের বাবার দৃঢ়পণ। ধনুক ভাঙা পণ মানে দৃঢ়পণ, যে তিনি ভালো বা যোগ্য বা শিক্ষিত পাত্র না পেলে মেয়েকে কি করবেন না? বিয়ে দেবেন না। এই সব মিলিয়ে মেয়ের বয়সটা একটু বেড়ে গেছে। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। বাপ অপেক্ষা করছে, ধৈর্য ধরছে, কিন্তু মেয়ের বয়স তো আর ধৈর্য ধরে না, বয়স তো প্রতি মুহূর্তেই এগিয়ে চলে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। মামার হরিশের রসনা, মানে রসনা বলতে জিহ্বা বোঝায় আসলে, এখানে রসনা বলতে হরিশের গল্প করা, সে জিহ্বা দিয়েই তো কথা বলে, তাই না? সে গল্প করার তার অনেক ভালো গুণ আছে। কার? আমাদের হরিশের। হুম। সেই হরিশ এর কথায় মামা তখন কি হয়ে গেল? রাজি হয়ে গেল। হুম। আচ্ছা, তারপরে কি হলো? সেই কারণে তিনি রাজি হলেন।
এবং কি হলো, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। মামার মন নরম হলো, রাজি নয় নরম হলো, এবং বিবাহের যে ভূমিকা আলাপ আলোচনা, এই অংশটা কোনো বাধা ছাড়াই সমাধান হয়ে গেল। আচ্ছা, কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়েই জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনে হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। হুম। আচ্ছা, তো এবার কি হলো, হরিশের কথায় মামার মন নরম হলো, এবং আমাদের মামা তিনি কলকাতার বাইরে কোনোভাবেই যেতে আর প্রস্তুত নন। তিনি জীবনে একবার কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন, আর হাবড়ার পুল পার হওয়াকে তিনি মনে করেন যে কলকাতার বাইরে যা আছে সবই হচ্ছে আন্দামান দ্বীপ। আর আরেকটা ব্যঙ্গ করে বলা হচ্ছে যে মামা যদি মনু হইতেন তাহলে হাবড়ার পুল পার হওয়াকে তার সংহিতায় নিষেধ করিয়া দিতেন। এখন মনু কি আর সংহিতা কি, এটার ব্যাখ্যা হচ্ছে যে সনাতন বা হিন্দু ধর্মের মতে পৃথিবীর প্রথম মানব হচ্ছে মনু। যেহেতু পৃথিবীর প্রথম মানব মনু, সেই মনু যে বই লিখেছেন তার নাম হলো সংহিতা। এই জন্য সেই বইকে বলা হয় মনু সংহিতা। এই মনু সংহিতার কথা এখানে উল্লেখ করা হলো। তো বলা হচ্ছে যে ব্যঙ্গ করে যে মামা যদি মনু হতেন তাহলে মামা তার সংহিতায় কি করতেন, হাবড়ার পুল পার হওয়াকে নিষেধ করিয়ে দিতেন, যে তোমরা কেউ হাবড়ার পুল পার হবে না। অর্থাৎ বোঝানো হচ্ছে এই বাক্য দিয়ে যে মামা অত্যন্ত ঘর কোনো মানুষ, এবং কলকাতার বাইরে তার যাওয়ার ইচ্ছা বা অভিজ্ঞতা খুবই কম। তো অনুপমের নিজের ইচ্ছে ছিল যে সে গিয়ে মেয়ে দেখে আসবে, কিন্তু মামাকে সাহস করে এই কথা বলতে সে পারলো না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা। কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হলো সে কে, বিনু দাদা। বিনু দাদা হলো আমার পিসতুত ভাই। পিসতুত ভাই মানে ফুফাতো ভাই। ওরা পিসিকে ফুফুকে বলে হচ্ছে পিসি, আমরা বলি ফুফু, হিন্দুরা বলে হলো পিসি। সেই পিসতুত ভাই বা ফুফাতো ভাই, তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। আর এই বিনোদার রুচি এবং দক্ষতা অনেক ভালো ছিল। তিনি অনেক রুচিশীল মানুষ এবং অনেক দক্ষ মানুষ, এই জন্য তার রুচির উপরে নির্ভর করা যায়। বিনোদা ফিরিয়ে আসে বলিলেন, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। বিনোদা ফিরে এসে পাত্রী বা কন্যা সম্বন্ধে কি বলল, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। মেয়ের সম্বন্ধেই বর্ণনা দিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে মনে রাখো, প্রথমে কিন্তু হরিশ বলেছিল যে মেয়ে যদি বলো তো একটা খাসা মেয়ে আছে, এটা হরিশের বক্তব্য। আর বিনোদা কি বলল, মন্দ নয় হে খাঁটি সোনা। এগুলো মনে রাখতে হবে। বিনুদা তার ভাষাটা অত্যন্ত আট। আট মানে চাপা, অল্প বলে বিনুদা। আমরা যেখানে বলি চলনসই, আমরা যেখানে বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। যে ক্ষেত্রে আমরা বলি যে চমৎকার, বিষয়টা খুবই চমৎকার, সেক্ষেত্রে আমাদের বিনুদা বলেন যে এটা চলনসই। তার মানে বিনুদা অল্প বলেন, এই জন্যই বলা হচ্ছে তার ভাষাটা খুবই আট। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এখানে বোঝানো হচ্ছে যে প্রজাপতি হলো আমাদের বিয়ের দেবতা, আর পঞ্চস্বর হচ্ছে সৌন্দর্যের দেবতা বা প্রেমের দেবতা। তার মানে বিয়েও ঠিক হলো, আবার সুন্দরী পাত্রীও পাওয়া গেল। সেই জন্য বিয়ের দেবতা আর সৌন্দর্যের দেবতা যেন এক হয়ে গেল, তাদের মধ্যে আর কোনো বিরোধ থাকলো না। প্রিয় শিক্ষার্থী, শুনতে পাচ্ছ তোমরা? স্টুডেন্ট কথা বলো। জি স্যার। হ্যাঁ, কিছু বোঝা না গেলে দয়া করে বলবে। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলকাতায় আসিতে হইল। বিয়ে উপলক্ষে মেয়েদেরকেই কি করতে হলো, মেয়ে পক্ষকেই কলকাতায় আসতে হলো, কারণ তারা থাকতো কানপুর। মামা তার ভাগ্নাকে বিয়ে দেওয়ার জন্য কানপুর পর্যন্ত যেতে প্রস্তুত নয়। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। অর্থাৎ মেয়ের বাবা শম্ভুনাথ সেন ডাক্তার, তিনি হরিশকে খুব বেশি বিশ্বাস করতেন, গভীরভাবে বিশ্বাস করতেন। এবং তার প্রমাণ এই যে বিয়ের মাত্র 3 দিন বিয়ের মাত্র 3 দিন পূর্বে, এর আগে কিন্তু সে ছেলে দেখে নাই, না দেখেই সে বিয়ের আশীর্বাদ মানে মত দিয়ে দিয়েছে আর কি, মেয়েকে আশীর্বাদও করা হয়ে গেছে। 3 দিন পূর্বে তিনি আমাকে চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়ে যান।
বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। মেয়ের বাবা অর্থাৎ শম্ভুনাথ সেনের বয়স 40-এর কিছু এপারে বা ওপারে। চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। তার চুলটা কাঁচা, তার গোফে পাক ধরতে আরম্ভ করেছে, দুই একটা পাক ধরেছে আর কি। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাহার উপরে চোখ পড়িবার মতো চেহারা। সুপুরুষ, যদি ভিড়ের মধ্যে তার দিকে তাকাও তাহলে সবার আগে তার দিকে কি পড়বে? চোখ পড়বে। আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। অনুপম ধারণা করছে যে আমাকে দেখে হয়তো তিনি খুশি হয়েছেন, কারণ অনুপমের ধারণা যে আমি ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, ধনাঢ্য পরিবারের সন্তান, আমাকে দেখে তো খুশি না হওয়ার কোনো কথা নাই। কিন্তু আমাদের শম্ভুনাথ সেন চুপচাপ টাইপের মানুষ, একটু গম্ভীর টাইপের মানুষ, হুটহাট করে আন্দাজে একটা বলবে এই রকমের মানুষ নয়। এই জন্য কেন বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দু একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়ে বলেন না, দুই একটা কথা যাই বা তিনি বলেন খুব জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল। মুখ ছোটা মানে কথা বলা, মামা তখন অনর্গল কথা বলে যাচ্ছিল। ধনে মানে আমাদের স্থান যে কলকাতায়, আচ্ছা আহ কি হলো, হুম, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। অর্থাৎ টাকা পয়সা এবং ধন সম্পদে আমাদের মান বা সম্মান কলকাতায় কারো চেয়ে কম নয়, এই কথাই মামা কিন্তু বিভিন্ন ভাবে বোঝাচ্ছিল। তারপরে কি হলো, শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। অর্থাৎ আমাদের মামা অভদ্রের মতো একেবারে পেশাল পেরিয়ে যাচ্ছে। কিন্তু মামা মনে করেছে যে শম্ভুনাথ বাবু একটু বোকা টাইপের মানুষ, তার কথায় তেমন, সে তো তেমন কিছু বলছে না, সে অনর্গল বকে যাচ্ছে। কিন্তু অনর্গল বকে যাওয়া যে অভদ্রতা, এইটা আমাদের শম্ভুনাথ বাবুর মাথার মধ্যে নেই। ফলে কি হয়েছে, তিনি বলেই যাচ্ছেন। এই হলো ঘটনা, প্রিয় শিক্ষার্থী। অতএব খেয়াল করো যে শেষ পর্যন্ত শম্ভুনাথ সেন যখন বিদায় নিলেন, ভদ্রতা, বাড়িতে মেহমান এলে তাকে অন্তত রাস্তা পর্যন্ত বা বাড়ির গেটে যদি গাড়ি থাকে সেই গাড়ি পর্যন্ত তাকে একটু এগিয়ে দিয়ে আসা, সেই ভদ্রতাটুকু মামা দেখালেন না, গাড়িতে তুলে দিতে তিনি গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলেই অভিমান করিয়া থাকেন। পণ মানে টাকা পয়সা, যৌতুক কি দেওয়া হবে সে সম্বন্ধে দুই পক্ষের একদম পাকা কথাবার্তা। মামা নিজেকে অত্যন্ত ধূর্ত, চালাক বা চতুর মনে করেন। হুম, আহ এই বিষয়ে মামার সিদ্ধান্তই যথেষ্ট, তাই না? কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। তাহলে এই যে স্থূল মানে বড় অংশটা, এটাই হলো বিবাহের প্রধান অংশ, এবং এই দায়িত্ব কার উপরে? মামার উপরে। মামা এই জায়গায় একটুও কোনোভাবেই ঠকবেন না। ওই যে টাকার অঙ্ক স্থির হলো, গহনা কত ভরির হবে এবং সে সোনার কত দরের, মানে সোনার গ্রেডটা কি হবে, 22 ক্যারেট 20 ক্যারেট, মানে সোনার গুণগত মান, সেগুলো কি হবে, সেগুলো পর্যন্ত একেবারে স্থির হয়ে গিয়েছিল। এই জন্য অনুপম এগুলোর কথার মধ্যে নেই, কারণ সে জানে যে মামা এই বিষয়ে অত্যন্ত সচেতন এবং মামাই সব ঠিক করিবেন। আচ্ছা, যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সংসারের প্রধান গর্বের কি সামগ্রী। মামা খুব পাকা লোক এই সমস্ত বিষয়ে, এই জন্য মামা আমাদের সংসারের একমাত্র কিসের সামগ্রী? গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন। আমাদের যেখানে যত সম্পর্ক আছে সেই সকল সম্পর্কেই বুদ্ধির লড়াইয়ে মামা জিতবেন, কখনোই পরাজিত হবেন না।
একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। তাহলে আমাদের সংসারের এই জেদ যে আমাদের যেখানে যা কিছু কারবার আছে, যে কোনো বিষয়ে মামা অপর পক্ষকে ঠকাবেন, নিচে জিতবেন। এখন তোমরা ভাবতে পারো যে এটা তো খুব ভালো কথা। এটা ভালো কথা নয়। অপরকে ঠকানো ভালো কথা নয়। আর সব সম্পর্কে জেতা যায় না। এখন তোমার একজন আত্মীয় আছে হতদরিদ্র, এখন তার সঙ্গে যদি তুমি কারবার করো, ভাগাভাগি করো, তো তাহলে সেই হতদরিদ্র আত্মীয়র সাথে তো তুমি যদি নিজেকে তুলনা করো, তাহলে তো হবে না। সেই জন্য কিন্তু মামার সেই বোধ বিবেচনা নেই, তিনি সব জায়গায় জিতবেন। এটাই এই জন্য যে বাঁচে আর মরুক, এই তো তাতে তার কিছু যায় আসে না। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, অসম্ভব রকমের ধুমধাম করে গায়ে হলুদ গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, এবং এত বাহক গেল যে যদি আমরা সেই বাহকের আদমশুমারি করতে চাই, তাহলে একটা কেরানি রাখতে হবে। এত লোক পাঠানো হলো গায়ে হলুদের জন্য। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। এত লোককে আদর আপ্যায়ন করতে কন্যা পক্ষকে নাকাল হইতে হবে। নাকাল মানে নাজেহাল, অর্থাৎ তাদেরকে কষ্ট পেতে হবে, বিব্রত হতে হবে, বিপদগ্রস্ত হতে হবে। এই কথা স্মরণ করে মনে করে মা এবং মামা বিস্তর হাসাহাসি করতে লাগলো। বিকৃত রুচি আসলে তাদের, অন্যকে কষ্ট দিয়ে নিজেরা মজা নেয়ার চেষ্টা করছে। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। আগের যুগে সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় এরকম ব্যান্ড পার্টি ইত্যাদি ইত্যাদি ভাড়া করে নিয়ে যেত। শব্দ করে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে তারা বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হতো। এই জন্য বলা হচ্ছে ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট। কনসার্ট মানে তো বোঝো ওই যে অনেকগুলো বাদ্যযন্ত্র একসঙ্গে বাজানো হয়। এইগুলো সবকিছু, যত প্রকার উচ্চ শব্দ আছে, উচ্চ শব্দের বাদ্যযন্ত্র আছে, সবই ভাড়া করে তারা একসঙ্গে মিলাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি, বর্বর মানে তো বোঝো অশিক্ষিত, আদিম, বর্বর কোলাহল, সেই কোলাহলের মত্ত হস্তি দ্বারা কি করিলাম আমরা? সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া তো বিবাহ সবাই গিয়ে উঠিলাম। অর্থাৎ সঙ্গীত এর দেবীকে সরস্বতী, সঙ্গীতের দেবী সরস্বতী, সঙ্গীতের একটা সৌন্দর্য আছে, মাধুর্য আছে, সেই সঙ্গীতের সৌন্দর্য মাধুর্যকে পদদলিত করে এখানে বলা হয়েছে পদ্মবন। অর্থাৎ ধরো সঙ্গীতটাকে যদি আমরা তুলনা করি পদ্মের বনের সঙ্গে, সেই পদ্মের বনের মধ্যে যদি একটা মাতাল হাতি, ওই যে মত্ত হস্তি মানে মাতাল হাতি, মাতাল হাতি গিয়ে সেখানে প্রবেশ করে, তাহলে সেই সুন্দর পদ্মের বাগানটার অবস্থা কি হবে? একবারে তছনছ হয়ে যাবে। ঠিক তেমনি সুরেরও একটা সৌন্দর্য আছে, সঙ্গীতের একটা মাধুর্য আছে, সৌন্দর্য আছে। তারা এমন রকমের উচ্চ শব্দ তৈরি করলো যে সেই মাধুর্য সেখান থেকে একবারে পালিয়ে গেল। অর্থাৎ সুরকে তারা পদদলিত করে তছনছ করে তারা সেখানে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হইল। আংটিতে, হারেতে, জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। আংটি, হীরা, জহরত, মণিমাণিক্য যা কিছু ছিল অনুপমকে সবকিছু দিয়েই সাজানো হয়েছে। বলা বললো আগের যুগের ছেলেরা এরকম অলংকার পরতো, বড় লোকেরা। তো এমন ভাবে তাকে সাজানো হয়েছে যেন কোরবানির হাটে যেভাবে পশু নিয়ে যাওয়া হয় সেরকম আর কি। তাহাদের জহরতে আমার শরীর যেন গহনার দোকান হয়ে গেল আর কি, এবং এটা যেন নিলামে তোলা হয়েছে, এখন বিক্রি করা হবে, এই পরিস্থিতি। তাহাদের ভাবি জামাই, ভাবি মানে গোয়িং টু বি, হতে যাচ্ছে, সেই হতে যাওয়া জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। তাদের জামাই কত দামি, কতটা মূল্যবান, সেই কথাটা স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা যেন সেই শ্বশুর সাহেবের সঙ্গে মোকাবেলা করতে, কম্পিটিশন করতে চলেছি আর কি, যে দেখেন আমাদের জামাই কত, আপনাদের হবু জামাই কত দামি, কত মূল্যবান। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলন হয় সত্য, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। তো বিয়ে বাড়িতে উঠেই মামা কিন্তু খুব বেশি খুশি হতে পারলেন না। কেন পারলেন না? একে তো এই আয়োজনটা
বিয়ে বাড়িতে উঠোনটা খুব বড় নয়, এত লোকের জায়গা হওয়াই কঠিন। দ্বিতীয়ত সকল মানে আয়োজনটা মধ্যম মানের, খুব উচ্চ মানের আয়োজন নয়। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। শম্ভুনাথ বাবু অর্থাৎ মেয়ের বাবা, তিনিও ঠান্ডা স্বভাবের মানুষ। তার বিনয়টা অজস্র নয়, তিনি অনেক বেশি বিনয়ী হবেন সেটা ওইরকম দেখা যাচ্ছে না। অর্থাৎ মামার ধারণা যে আমরা ছেলে পক্ষ বিয়ে করাতে এসেছি ভাগ্নেকে, মেয়ে পক্ষ আমাদের দেখে নমনম করবে, নত হয়ে থাকবে, মেয়ের বাবা আহ্লাদে গদগদ হয়ে আমাদের ভক্তি জানাবে। কিন্তু শম্ভুনাথ সেন একজন ডাক্তার, তিনি তার ভদ্রতা, তার রুচি অনুযায়ী তিনি আচরণ প্রকাশ করছেন। এতটা মানে কি বলবো, বিনয় তিনি দেখাচ্ছেন না। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশ কালো এক বিপুল শরীর, তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথায় হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এসপার ওসপার হইত। অর্থাৎ শম্ভুনাথ সেন চুপচাপ আছেন, কিন্তু শম্ভুনাথ সেনের একজন বন্ধু, অত্যন্ত কালো চেহারা, কালো চেহারা, তারপরে গলায় কি বাঁধা, ওই যে কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মাথায় চুলও নাই। এই বন্ধুটি, শম্ভুনাথ সেনের এই বন্ধু, তিনি ছিলেন উকিল। এই উকিল সাহেব অত্যন্ত আহ্লাদে গদগদ হয়ে, অত্যন্ত ভক্তি ভরে একদম কনসার্ট পার্টির যে করতাল বাজায়, মানে সবচেয়ে নিম্ন পদ আর কি, তাকেও ব্যাপকভাবে তিনি সম্ভাষণ জানালেন। যদি এটা না জানাতেন তাহলে শুরুতেই কিন্তু একটা এসপার ওসপার হয়ে যেত। এসপার ওসপার মানে হচ্ছে ইয়েস অর নট, বিয়ে হয় হতো, না হয় কিন্তু ভেঙে যেত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। স্টুডেন্ট একটু কথা বলো, শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার, শুনতে পাচ্ছি। গুড। কিছু বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। হ্যাঁ, সমস্যা হলে বলবে। তো তাহলে শুরুতেই বিয়েটা কিন্তু ভেঙে যেতে পারতো, কেননা মেয়ের বাবা ওই রকম মানে ও মামার চিন্তাই তো আসলে অশুভ চিন্তা। মেয়ের বাবা হয়েছে বলে সে কি একবারে নম নম করে পায়ের উপরে লুটিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার? সবারই তো সম্মান আছে। শম্ভুনাথ সেন একজন ডাক্তার, তিনি তার ব্যক্তিত্ব নিয়েই কথা বলছেন, কিন্তু মামা বিষয়টি ভালোভাবে দেখছেন না। তখন সেই শম্ভুনাথ সেনের বন্ধু, তিনি এইরকম ভাবে বিনয় প্রকাশ করায় তখন কিন্তু আমাদের মামা কিছুটা শান্ত হলেন। এই হলো ঘটনা। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোন কোন মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্তপোষে এবং স্যাকরা তাহার দাড়িপাল্লা, কষ্টিপাতর প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছে। অর্থাৎ মামা বিয়ের আগেই মেয়ের শরীরের সকল গহনা তিনি পরীক্ষা করতে চান। কারণ মেয়ের বাবা যদি গহনা নকল দেয় বা যা দেওয়ার কথা তার চেয়ে কম দেয়, এই কারণে আমাদের মামা তিনি বাড়ি থেকে স্যাকরা পর্যন্ত এনেছেন। সে স্বর্ণ আবার পরীক্ষাও করবেন, স্যাকরা মানে স্বর্ণ যারা পরীক্ষা করে যে এর মধ্যে কোনো নকল ভেজাল আছে কিনা। তো অনুপমকে ডেকে নিয়ে গেল শম্ভুনাথ সেন। অনুপম গিয়ে দেখলো, ওই যে কি দেখলো, যে পাশের ঘরে দেখিলাম মামা এক তক্তপোষে মানে তোষকের উপরে বসে আছে, স্যাকরা তাহার দাড়িপাল্লা, কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেঝেতে বসিয়া আছে। শম্ভুনাথ সেন আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। অর্থাৎ অনুপমের এখানে কিছু বলার নাই, মামা যা বলবে তাই হবে, তাই না? কারণ শম্ভুনাথ সেনের ধারণা ছিল যে মামা অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত, কিন্তু অনুপম তো শিক্ষিত ছেলে, MA পাস, তাই না? সে হয়তো এই বিকৃত রুচির পরিচয় দেবে না, সে হয়তো কিছু বলবে না, না এগুলোর দরকার নাই। কিন্তু মামা আমাদের অনুপম চুপ থাকলো। তখন মামা বললেন যে ও আর কি বলবে, আমি যা বলবো
তাই হবে। সোমনাথ বাবু আমার দিকে চাহিয়া বলিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? হ্যাঁ, আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়া বসুক। হুম। তো আমাদের অনুপম কিছুই বলতে পারলো না। আমাদের অনুপম কিছুই বলতে পারলো না। মামা বললো এখানে থেকে কি করবে, ও সবাই গিয়ে বসুক। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের উপস্থিতি খুবই কম, তবুও কিন্তু আমরা ক্লাস বন্ধ করিনি, ক্লাস চালু রেখেছি। তো আমাদের পরে আরেকটা ক্লাস আছে 8টায়, এই জন্য এখন আমাকে ছাড়তে হচ্ছে। তো যেটুকু আলোচনা করলাম তোমরা নিজেরা একটু বাসায় পড়বে, কোন শব্দ বোঝা যায় না, কোন বাক্য ভাষা বোঝা যায় না, আমাদের পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, শুভ বিদায়, শুভ রাত্রি।